বাবা মাত্র দুটি শব্দ, কিন্তু তার বিশালতা অনেক বড়, যা কখনো মাপকাঠি করা যায় না। বাবা মানে প্রখর সূর্য আড়াল করে দেওয়া বৃক্ষ, যার ছায়ার জন্য রোদের তীব্র তাপ ছুঁতে পারে না আমাদের। অজনীর ছোট মস্তিষ্ক সবসময় বাবা নামক মানুষকে খুঁজেছে। আজ তার 5 বছরের জীবনে প্রথমবার বাবা মানুষটার বুকে মাথা রেখেছে। সেই যে দিহান তার পাপা বলার পরে এসে দিহানের কোলে উঠে জড়িয়ে ধরে আছে, এখনো এভাবেই আছে। একটা বিচের পাশে আছে তারা। দিহানের গায়ে একটা টি শার্ট, শীতের জামা নেই তার গায়ে। কিছুটা শীত লাগছে, তবুও মেয়েকে আগলে রেখেছে বুকে। ঠান্ডা না লাগে সেজন্য খুব যত্ন করে জড়িয়ে ধরে আছে। অজনীও যেন বাবার বুকে পৃথিবীর সুখ খুঁজে পেয়েছে। বাবা যে প্রতিটি মেয়ের নিজস্ব একটা পৃথিবী। অজনী দিহানের বুকে মুখ লুকিয়ে চুপটি করে বসে আছে। দিহান অজনীকে বারবার চুমু এঁকে দিচ্ছে। কত খুশি লাগছে তার সেটা সে প্রকাশ করে বোঝাতে পারবে না। বাবা ডাক শুনলে কলিজা এতটা শীতল হয়ে যায় এটা জানা ছিল না দিহানের। মেয়েকে পেয়ে যেন পৃথিবীর রাজত্ব পেয়ে গেছে। যবে থেকে শুনেছে তার মা তার এই বাচ্চাকে মেরে ফেলতে বলছিল, তখন থেকে তার পরিবারের সাথে যোগাযোগ বন্ধ করে দিছে। তার সন্তান যারা চায় না তারও তাদের প্রয়োজন নেই। অনেকক্ষণ পরে অরিন গম্ভীর গলায় বলল, অনেকক্ষণ হলো, এবার আমাকে যেতে হবে। দিহান অনুরোধের স্বরে বলল, আজ আমার সাথে চলো। অরিনের দিহানের কথায় পাত্তা না দিয়ে বলল, অজনী মাম্মামের কাছে আসো। অরিনের কথায় অজনী দিহানের বুক থেকে মাথা তুলল, কিন্তু আসলো না তার কাছে। অরিন কিঞ্চিত ধমকের গলায় বলল, কি হলো, আসতে বলছি না। অজনী দিহানের দিকে তাকাল। তার চোখ বলছে সে থাকতে চায় তার বাবার কাছে। দিহান অরিনকে বলল, রাগ করছো কেন তুমি? মেয়ের উপরে কি শুধু তোমার অধিকার? হ্যাঁ, শুধুই আমার অধিকার। দেন আমার বাচ্চাকে আমার কাছে। চেঁচামেচি কম করো, আশেপাশে মানুষ আছে। ওকে, আমার মেয়েকে আমার কোলে দেন। আমার কোলে থাকলে সমস্যা কোথায় বলবে? অনেক সমস্যা, যে সমস্যাগুলা তার মায়ের জীবন নষ্ট করে দিয়েছে। আমি চাই না আমার মেয়ে এমন সমস্যার সম্মুখীন হোক। অরিন, আমি ক্ষমা চেয়েছি আমার ভুলের জন্য। শাস্তি দিতে হয় অন্যভাবে দাও, আমার মেয়েকে দূর করে নয়। মেয়েকে তো আপনি নিজে থেকে দূরে ঠেলে দিছেন। তাহলে আজ কিসের দাবিতে মেয়ে বলছেন? আমার মেয়েকে আমার কাছে দিন। বারবার শুধু আমার মেয়ে করছো কেন? তো কি করব, আপনার মতো পাষাণ লোকের মেয়ে বলবো? ছাড়ুন আমার মেয়েকে। অরিন দিহানের কোল থেকে অজনীকে আনার চেষ্টা করল। দিহান ছাড়ল না। অনেকক্ষণ টানাটানির পরে এক পর্যায়ে দিহানের রাগ উঠে যায়, অরিনকে থাপ্পড় দিয়ে ফেলে। গালের হাত দিয়ে অরিন দাঁতে দাঁত চেপে তাকাল। দিহান বুঝতে পারল কততম ভূমিকম্প হতে চলছে। ভয়ার্ত চেহারায় তাকিয়ে সাথে না সূচক মাথা নাড়া শুরু করল। জোরে এক টান দিয়ে অজনীকে অরিনের কোলে নিয়ে নিল। অজনী ভ্যা করে কেঁদে দিল। অরিন বড় বড় পা ফেলে চলে যেতে লাগল। দিহান অরিনের হাত ধরে ফেলল। অরিন হাত ছাড়াতে ছটফট করছে। দিহান অপরাধী স্বরে বলল, সরি বউ, ভুল হয়ে গেছে, প্লিজ মাফ করে দাও। অরিন হাত ছাড়াতে চাচ্ছে, কিন্তু দিহান খুব শক্ত করে ধরে আছে। দিহান বলল, বউ প্লিজ মাফ করে দাও। আর জীবনেই এমন করব না, প্রমিজ। হাত ছাড়েন। বললাম তো সোনা, ভুল হয়ে গেছে, মাফ করে দাও। অরিন চোখ খিচে আহহ বলে আর্তনাদ করে উঠল।
দিহান তৎক্ষণাৎ সরি সরি বলে হাত ছেড়ে দিয়ে হন্তদন্ত হয়ে বলল, খুব ব্যথা পাইছো সোনা? দেখি কোথায় লাগছে। অরিনের ছাড়া পেয়ে আর এক মুহূর্ত দাঁড়াল না, চলে গেল হনহন করে। দিহান আবার আটকালে ধাক্কা দিয়ে হাত ছাড়িয়ে চলে গেল সে। দিহান পিছন থেকে ডেকে বলল, আমি সারা রাত এখানেই দাঁড়িয়ে থাকব। যাও, তুমি ভাবতে হবে না আমাকে নিয়ে। অরিন কান দিল না এসবে। দিহান নিজের গালে নিজে চড় মারল। চট করে রেগে যাওয়ার কারণেই আজ তাকে এই শাস্তি পেতে হচ্ছে। তবুও রাগ নিয়ন্ত্রণ করতে শিখল না সে। অরিন অনেক দূর চলে গেছে, তবুও অজনীর কান্না শোনা যাচ্ছে। হয়তো বাবা মায়ের ঝগড়া দেখে কান্না করছে, আবার হয়তো বাবার কোল থেকে যেতে চায়নি সেজন্য কাঁদছে। রাত ৩টা বাজে, অজনী ঘুমাচ্ছে, অরিন জেগে আছে। তার চোখে ঘুম নেই। বারবার দিহানের কথা মনে পড়ছে। এই পাষাণটাকে এত বেশি ভালোবাসে যে তার বদভ্যাসগুলোয় ভালোবাসে। হুট করে রেগে যাওয়া, আবার হুট করে ভালোবাসায় ভরিয়ে দেওয়া, এটাই তো তার দিহান। অভিমানের দেয়ালের ওপারে তার প্রাণের স্বামীকে নিয়ে কি যেতে পারবে? আবার কি সব ভুলে গিয়ে আগের মতো জীবন কাটাতে পারবে? খুব কি সহজ তা? ৬টা বছর সে ধুকে ধুকে মরেছে। প্রেগন্যান্ট অবস্থায় কেউ তার পাশে ছিল না। তার মামাকে আর কি বা বলত? দুদিন পর পর পেটে ব্যথা করত। কাউকে পেত না এটা বলার জন্য। বাচ্চার জন্মের দিন যেখানে সব মেয়েরা স্বামীর হাত ধরে সাহস জুগায়, কপালে স্বামীর আদর নিয়ে লড়তে নামে, সেখানে সে একাই লড়েছে। কেউ ছিল না তার হাত ধরে সাহস জুগানোর মতো। কেউ ছিল না এটা বলার মতো, কিচ্ছু হবে না, এই তো আছি আমি। সব তো হয়েছে দিহানের জন্য। সেদিন দিহান তার দিকে আঙুল না তুললে, একটাবার সত্যি মিথ্যা যাচাই করলে আজ এই জায়গায় আসতে হত না। অরিন থাকত দিহানের বুকে। এত কিছুর পরেও এই পাষাণকে প্রচণ্ড ভালোবাসে সে। তার ছোঁয়া আজও হৃদয়ে দোলা দেয়। একটাবার কাছে পেতে খুব ইচ্ছে করে। একবার বুকে মাথা রেখে ঘুমাতে মনটা আকুপাকু করে। দিহানের জন্য অরিনের বুকটা পড়ে যাচ্ছে। খুব টেনশনও হচ্ছে। দিহান বলেছিল সে ওখানেই দাঁড়িয়ে থাকবে। শীতের জামা ছিল না দিহানের গায়ে, এই ঠান্ডার মাঝে কিভাবে থাকবে সে? চিন্তাগুলা অরিনের মাথায় ঘুরপাক খাচ্ছে। হঠাৎ অরিনের কানে এলো কেউ তার নাম ধরে ডাকছে। দিহানের গলা মনে হচ্ছে। অরিন তৎক্ষণাৎ ওঠে দৌড়ে বারান্দায় চলে গেল। দিহান দাঁড়িয়ে আছে। যে টি শার্ট আর প্যান্ট পরা ছিল ওগুলাই গায়ে আছে। তার মানে দিহান বাসায় যায়নি। শীতে হাত কাচুমাচু করছে। অরিনের কলিজা মুচড় দিয়ে উঠে। তার পাষাণটা এভাবে শীতে জুবুথুবু হয়ে আছে। অরিনকে দেখে দিহান বলল, এই এতগুলা কল দিছি, ধর না কেন? অরিনের ফোন এখনো ব্যাগেই আছে। দিহানকে কিছু বলতে গিয়েও বলল না। চেঁচিয়ে বললে তার মামা শুনে ফেললে কি লজ্জায় না সে পড়বে। অরিন রুমে গেল ফোন আনতে। দিহান ভাবল অরিন চলে যাচ্ছে, সে চেঁচিয়ে ডাকতে লাগল, বউ যেও না প্লিজ। আমি সরি বলছি তো। তুমি বললে আমি দুদিন এক পায়ে দাঁড়িয়ে থেকে কান ধরে বসে থাকব। ততক্ষণে অরিন চলে আসলো। হাসি পাচ্ছে দিহানের কথা শুনে। এক পায়ে দাঁড়িয়ে থেকে আবার বসবে কেমনে? ফোনের দিকে তাকিয়ে হা হয়ে গেল অরিন। অবাক হয়ে বলল, 500+ কল। অরিন দিহানকে কল দিয়ে ইশারা দিল কল ধরতে। দিহান কল ধরেই বলল, সরি বউ, মাফ করে দাও প্লিজ। এত কল কেন দিল ন? তুমি কল ধরনি তো কি করতাম?
কল ধরেনি মানে আমার মন চাচ্ছে না কথা বলতে, তবুও কল দেন কেন? বারে বউ রেগে কল ধরছে না আর আমি ফোন দিব না। তো আপনি এখানে কেন? তুমি রাগ করে আছো তাই? আমি রাগ নাই, যান বাসায় যান। শাওন ফোন দিছিল, আমি বলছি তোমার কাছে আছি। তো এখন চলে গেলে ও বলবে না বউয়ের কাছে জায়গা পায়নি? দেখুন এই মুহূর্তে বাসায় যাবেন। রাগ করো কেন বউ? সরি বললাম তো। বাসায় যাবেন নাকি না? আগে বলো মাফ করে দিছ। বাসায় যান। দিহান কল কেটে দিল। সে বাসায় যাবে না যতক্ষণ অরিন তাকে মাফ না করবে। অরিনের রাগ হচ্ছে, শীতে কেমন কাঁপছে, তাও তার জেদ যায় না। অরিন চলে গেল ভিতরে। দিহানের কাতর চোখ অরিনের বারান্দার দিকে তাকিয়ে থাকল। অরিন এসে শুয়ে পড়ল। ভেতরটা ছটফট করছে। এই শীতের মধ্যে বাইরে দিহান কতটা কষ্ট পাচ্ছে আল্লাহ জানেন। এই পাগলটার কষ্টও সহ্য হয় না তার। এভাবে থাকতে না পেরে অরিন নিচে গেল। বাসার বাইরে পা রাখতেই শীতে তার গা ঝাঁকুনি দিয়ে উঠল। বাইরে অনেক কুয়াশা পড়েছে। এই ঠান্ডার মাঝে দিহান শুধু একটা টি শার্ট পরে আছে। ভাবতেই বুকের ভেতর ছাদ করে উঠল অরিনের। দিহান অরিনকে দেখেই কান ধরে বলতে লাগল, বউ সরি, প্লিজ মাফ করে দাও। অরিন দিহানের হাত ধরল। দিহানের হাত বরফের মতো ঠান্ডা হয়ে আছে। অরিন রাগী চোখে তাকিয়ে দিহানকে টেনে ভিতরে নিয়ে গেল। দরজা বন্ধ করতে করতে দিহানকে বলল, যান অজনীর পাশে গিয়ে ঘুমিয়ে পড়েন। দরজা বন্ধ করে আসো, আমরা একসাথে যাব। আমি ওখানে ঘুমাবো না। যান। কেন, তুমি কই থাকবে? তানভীর কাছে। দিহান আর কিছুই বলল না। চট করে অরিনকে কোলে তোলে নিল। অরিন কিঞ্চিত গলা উঁচিয়ে বলল, দয়া করছি বলে ভাববেন না, মায়া করে নিয়ে এসেছি। ছাড়ুন আমায়। আস্তে কথা বলো। তোমার মামা দেখলে লজ্জা আমি না তুমি পাবে। অরিন চুপ হয়ে গেল। কিন্তু নিজেকে ছাড়াতে তার ছটফটানি বন্ধ হল না। রুমে এনে অরিনকে খাটে রেখে দরজা বন্ধ করতে গেল দিহান। ততক্ষণে অরিন উঠে দরজার সামনে চলে আসে। দিহান অরিনকে আবার কোলে করে এনে খাটে রাখে। অরিন কিছু বলতে গেলে দিহান মুখ চেপে ফিসফিসিয়ে বলে, বেশি নড়বা না, কথাও বলবা না, মেয়ে ঘুম থেকে উঠে যাবে। দিহান মাঝখানে শুয়ে অরিনকে বলল, মা মেয়ে এক কম্বলের নিচে ঘুমাও, ভালো কথা। বাপ মা মেয়ে মিলে কেমনে ঘুমাবো? যাও আরেকটা কম্বল আনো। অরিন উঠে দরজার দিকে যেতে লাগলে দিহান খপ করে হাতে ধরে ফেলে। অরিনের হাত ধরে রেখে সে নিজেই খুঁজে কম্বল বের করে আনে। তারপর অরিনকে তার সামনে শুইয়ে কম্বল গায়ে নেয়। অরিন অন্যদিকে ঘুরে শুইল। দিহান টান দিয়ে তার বুকে এনে রাখে। অরিন মাথা তুলতে চাইলে দিহান চাপ দিয়ে বুকে লাগিয়ে রাখে। ছটফট করতে করতে অরিন এক সময় শান্ত হয়ে যায়। দিহানের বুকে মাথা রেখে অরিন নীরবে কেঁদে যাচ্ছে। দিহানেও চোখটা বারবার ভিজে আসছে। দিহান কান্নাভেজা গলায় অরিনকে বলল, অরি, মনে আছে একটা সময় ছিল তুমি যতই রেগে থাকতে আমার বুকে মাথা রেখে ঘুমাতে। শেষবার যখন ঘুমিয়েছিলে তখনও তুমি রেগেছিলে। তুমি কথা বলছিলে না দেখে আমি বলেছিলাম ঘুমাতে হবে না আমার বুকে। তুমি শুননি। উল্টো রাগ ঝাড়তে আমার চুল ছিঁড়তে লাগছিলে। তবুও কথা বলনি, জোর করে বুকে মাথা রেখে ঘুমিয়েছিলে। এমন ভাবে আঁকড়ে ধরেছিলে যেন আমি হারিয়ে যাব। আর এখনো তুমি রেগে আছো। শুধু আজ তোমাকে জোর করতে হচ্ছে ঘুমানোর জন্য।
এতক্ষণ ফ্যাসফ্যাস করে কাঁদছিল অরিন। দিহানের কথায় কান্নার কিঞ্চিত শব্দ হতে লাগল। বারবার ফুপিয়ে উঠছে। দিহান অরিনের মাথায় চুমু খেয়ে বলল, চলো না অরি, আবার সেই দিনগুলোতে ফিরে যাই। এই বিষাক্ত দিনগুলো ভালো লাগে না, খুব কষ্ট হয় আমার। মরে যেতে ইচ্ছে করে। প্লিজ অরি, আবার আমরা এক হয়ে যাই, চলো প্লিজ। অরিন কোনো জবাব দিল না। দুজনই নীরবে কেঁদে যাচ্ছে। ভালোবাসার মানুষ নিজের না হওয়ার থেকে অন্য কারো হয়ে যাওয়ার কষ্ট বেশি, যা সহ্য করার ক্ষমতা অনেকের নেই। লুপা অনেক চেষ্টা করছে নিজেকে আটকাতে, কিন্তু পারছে না। বারবার নীলের জন্য তার মন কেঁদে উঠছে। নীলকে ছাড়া বেঁচে থাকতে পারবে সে, কিন্তু নীল অন্য কারো হয়ে যাবে এটা দেখে কিভাবে বেঁচে থাকবে। হাতে নাইফ নিয়ে নিজের কেবিনের বারান্দায় দাঁড়িয়ে আছে লুপা। কিভাবে নিজেকে শেষ করে দিবে সাহস পাচ্ছে না সে। নীল বলেছে সে তাকে ভালোবাসে না। তাহলে সে বাঁচবে কেন? কে তাকে ভালোবাসে? নিজের বাবা মা ভাই কেউই তো ভালোবাসে না। সবার কাছে সে অপরাধী। তাহলে কেন বাঁচবে সে? চোখ বন্ধ করে হাতে নাইফ লাগাতের কেউ চেঁচিয়ে ডাক দিল, ডক্টর নীলা। লুপা নাইফ রেখে চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করে কেবিনে গেল। ফর্সা নিয়ে একটা মেয়ে, হলুদ একটা লং ড্রেস পরা, কোমর সমান চুলগুলা এলোমেলো হয়ে আছে। চোখে মুখে বিষণ্ণতার চাপ। মনে হয় মেয়েটা খুব বিপদে আছে। কিন্তু একটা বিষয় হলো, মেয়েটা লুপার দিকে হা হয়ে তাকিয়ে আছে, যেন সে শকট খেয়েছে। লুপার কাছে খুব চেনা চেনা লাগছে মেয়েটা, কিন্তু ঠিক চিনতে পারছে না। লুপা হাতে চেয়ার দেখিয়ে বলল, বসুন। মেয়েটা কেঁদে উঠে। কাঁদতে কাঁদতে বলে, আপু আমায় চিনতে পারছো না? আমি দিয়া। লুপা অবাক হয়ে থাকালো। সেই ছোট্ট দিয়া কত বড় হয়ে গেছে। লুপা দৌড়ে দিয়ার সামনে গেল। দিয়াকে হাত মুখ ছুঁয়ে দিতে দিতে বলল, দিয়া তুই? কতদিন পরে তোকে দেখেছি। তোরা কই থাকিস? সবাই ভালো আছে তো? বলতে বলতে কেঁদে দিল লুপা। দিয়া কাঁদতে কাঁদতে বলল, আপু এসব পরে বলবো। আগে এসে দিশা আপুকে বাঁচাও প্লিজ। কি হইছে দিশা আপুর? আপু বিষ খেয়ে ফেলছে। কি? লুপা দিয়াকে নিয়ে দৌড়ে গেল দিশাকে দেখতে। দিয়া কেবিন দেখিয়ে দিল। লুপা দ্রুত পায়ে কেবিনে ঢুকে। ডক্টর মাইশা ও ডক্টর কাবির দিশার কেবিনে আছেন। উনারা মেবি লুপাকে আনতে পাঠিয়েছিলেন। দিশাকে দেখে লুপার বুকটা ধুক করে উঠল। কত স্বাস্থ্যবান ছিল দিশা, একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। চোখের নিচে কালি পড়েছে, বয়সের চাপ চেহারায় না পড়লেও কেমন জানি ফ্যাকাসে হয়ে গেছে চেহারা। কি এত কষ্ট দিশার, যার কারণে দিশার এই অবস্থা? প্রশ্নটা মনে চেপে রেখে লুপা দিশার চিকিৎসায় লাগল। দিশার কেবিনের বাইরে বসে আছেন সুমনা চৌধুরী, হানিফ চৌধুরী ও দিয়া। লুপা কেবিনে ঢুকেছে সময় উনারা তাকে দেখেছেন। লুপা ডক্টর হয়ে গেছে। লুপার স্বপ্ন ছিল সে একজন ডক্টর হবে। এই স্বপ্ন তো দিশারও ছিল, কিন্তু সে সফল হতে পারেনি। সুমনা চৌধুরী কান্না করে যাচ্ছেন। উনার কান্না থামানো যাচ্ছে না। হানিফ চৌধুরী মাথায় হাত দিয়ে বসে আছেন। কি এত কষ্ট উনার মেয়ের, যার কারণে সে সুইসাইডের পথ বেছে নিল। বুঝে উঠতে পারেছেন না তিনি। অনেকক্ষণ পরে লুপা বেরিয়ে আসতেই সুমনা লুপার দিকে ছুটে গিয়ে বললেন, লুপা দিশা কেমন আছে? ওর জ্ঞান ফিরেছে তো? আমাকে নিয়ে চল, আমি আমার মেয়েকে দেখব। কেদনা মেজো আম্মু, সব ঠিক হয়ে যাবে। আপু ভালো হয়ে যাবে।
আমার মেয়ে কেন এটা করল রে লুপা? কি এত কষ্ট আমার মেয়ের? ওর কিছু হলে আমি বাঁচব না রে। উনার কান্না দেখে লুপার কান্না আর আটকাতে পারল না। উনাকে জড়িয়ে ধরে সেও কেঁদে উঠে। দিয়া দুহাতে মুখ ঢেকে কান্না করে যাচ্ছে। লুপা সুমনাকে ছেড়ে এসে হানিফ চৌধুরীর পা ধরে কেঁদে উঠল। হানিফ নিজের পা ছাড়াতে চাইলেন, লুপা পা আরো আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, চাচ্চু আমি পাপী, চাচ্চু আমায় ক্ষমা করে দিন চাচ্চু প্লিজ। আমার জন্য এত সুন্দর পরিবার আলাদা হয়ে গেছে। আমি খুব অপরাধী চাচ্চু। হানিফ চৌধুরী লুপাকে তোলে বললেন, পাগল মেয়ে, আমি কি তোকে অপরাধী বলছি? নাকি আলাদা কেউ কাউকে করে দিছে? তোরাই তো বাসা থেকে বেরিয়ে গেলি। এখন এসব কথা বলার সময় না রে লুপা। যা, আমার মেয়েকে বাঁচা গিয়ে যা। বলেই ডুকরে কেঁদে উঠলেন হানিফ চৌধুরী। লুপা চোখের পানি মুছে আবার কেবিনে গেল। হঠাৎ করে তার ব্যস্ত মগজে একটা প্রশ্ন উকি দিল। দিশার এখনো বিয়ে করেনি কেন? দিয়া দিহানকে কল দিয়েই যাচ্ছে, কিন্তু দিহানকে কল তুলছে না। দিয়া রাগ করে বললাম, ভাইয়া আমার কল ধরছে না কেন? তুমি একটা কল দাও। সুমনা চোখের পানি মুছে শীর্ণ গলায় বললেন। দিহান তো কাল থেকে আমার কল তুলছে না। সুমনা চৌধুরীর কথা শুনে অবাক হয়ে থাকালেন হানিফ চৌধুরী। চোখের পানি মুছে পকেট থেকে ফোন বের করতে করতে চিন্তিত মুখে বললেন, কি বলো এসব? ফোন তুলছে না আর এখন বলছো? হানিফ চৌধুরী দিহানকে কল দিল, দিহান কল তুলল না। হানিফ চৌধুরী চিন্তায় পড়ে গেলেন। দুদিন থেকে ফোন তুলছে না। কোনো বিপদে আছে নাকি? এক টেনশনের উপর আরেক টেনশন হানিফ চৌধুরীর বুকে ব্যথা অনুভব করছেন। দিশার ফোন দিয়ার কাছে ছিল। সে দিহানের নাম্বারে কল দিল, দিহানের ফোন এবার বন্ধ বলছে। দিয়া নীল আর শাওনের নাম্বার খুঁজল। ওরা তো দিহানের সাথে আছে। ওদের দিল তো তার ভাইকে পাবে। দিয়া নাম্বার খুঁজতে খুঁজতে একটা নাম্বার পেল, শাওন লিখে লাভ দেওয়া। দিয়া ওই নাম্বারে ডায়েল করল, কিন্তু কল গেল না। ওপাশ থেকে দিশার নাম্বারটা ব্লক করা আছে। শীতকালের হিম হিম ভাবের সকালে যখন কুয়াশার চাদরে মোড়ানো চারদিক থাকে, তখন ঘুম থেকে উঠতে একটু আধটু আলসেমি তো সবারই থাকে। অনেকক্ষণ থেকে ফোন বেজে যাচ্ছে, কিন্তু দিহানের চোখ খুলে তাকাতেই আলসেমি লাগছে, উঠা তো দূর। অনেকক্ষণ পরে আবার তার ফোন বেজে উঠল। ঘুম জড়ানো চোখে আড়মোড়া ভেঙ্গে হাতড়ে ফোন খুঁজল। নীল কল দিয়েছে। দিহান কল কেটে দিয়ে আবার চোখ বন্ধ করে শুয়ে পড়ল। এর মধ্যে নীল ২-৩ বার কল দিয়ে দিছে। বিরক্ত হয়ে দিহান ফোন সাইলেন্ট করে রাখল। হঠাৎ তার মনে পড়ল, সে তো আজ অরিনের বাসায় আছে। লাফ দিয়ে উঠে বসে দিহান। অরিন অজনী কেউ নেই। ড্রেসিং টেবিলের উপর একটা চিরকুট আছে। দিহান উঠে গিয়ে চিরকুট হাতে নেয়। বাসায় এসে যেন আপনাকে না দেখি। নাস্তা করে বিদায় হবেন। লেখাটা পড়ে হাসল দিহান। তার অভিমানী বউটা যতই রাগ থাকুক, খাওয়ার কথা বলতে ভুলে না। নিচে এসে অজনীকে খুঁজল। অজনীকে নাকি অরিন সাথে করে নিয়ে গেছে। দিহান বিদায় নিয়ে চলে আসল। আসার পথে অরিনকে মেসেজ দিয়ে বলল, আমি কি মেয়েকে নিয়ে নিতাম নাকি? সাথে করে নিয়ে গেলা যে। মেসেজ সিন হয়েছে, কিন্তু অরিন রিপ্লাই দেয়নি। নীল এখনো কল দিচ্ছে। দিহানের মুড নাই নীলের সাথে কথা বলার, তাই ফোন পকেটে রেখে দিল। রেস্তোরাঁয় ফিরে ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে এসে ফোন বের করে দেখল নীল অনেকগুলা কল দিয়েছে। শাওন ল্যাপটপে কাজ করছে। দিহান নীলকে কল দিল।
ফোনটা লাউডে আছে। নীল কল ধরেই বলল, ওই তোরা কি মরে গেছিস? শাওনের ফোন বন্ধ। তুই ফোন ধরছিস না? ফাজলামো করিস? দিহান টিটকারি করে বলল, না রে, আমরা বউ নিয়ে ব্যস্ত থাকি তাই ফোন তুলি না। রাখো তোর ফাজলামি, তাড়াতাড়ি দেশে আয়। শাওন গলা উঁচিয়ে বলল, কেন রে, বিয়ে করার জন্য লাগলো হয়ে গেছিস নাকি? আন্টি মনে হয় বলেছে আমাদের ছাড়া বিয়ে করাবে না। নীল চেঁচিয়ে বলল, চুপ যা তোরা। দিশা বিষ খেয়েছে, ডক্টর কোনো আশা দিতে পারছে না। নীলের কথায় শাওন আর দিহানের মাথায় বাজ পড়ল। দিহানের পৃথিবী যেন থমকে গেছে। তাহলে সকাল থেকে সবাই এজন্য ফোন দিচ্ছে? দিহান কাটা কাটা গলায় বলল, কক কক, কি বলছিস এসব? হ্যাঁ ইয়ার, ঠিক বলছি। দিশা, অবস্থা ভালো না রে, তাড়াতাড়ি আয় তোরা। বলেই ডুকরে কেঁদে উঠল নীল। শাওন উঠে চলে গেল বারান্দায়। দিহান যেন পাথর হয়ে গেছে, চোখ দিয়ে অঝোর ধারা বৃষ্টি ঝরছে। দিহানের হাত থেকে ফোন পড়ে গেছিল। ফোন হাতে নিয়ে তার বাবার নাম্বারে ডায়েল করল। দিহানের বাবা ফোন ধরেই কেঁদে উঠলেন। দিহান কেঁদে কেঁদে বলল, বাবা বাবা, এসব কি শুনছি? দিহান, তুই আয় বাবা, কেঁদ না বাবা প্লিজ। আমি এক্ষুনি বের হচ্ছি। দিহান ফোন রেখে অরিনকে কল দিল। অরিন কল তুলছে না। সময় নেই এখন হাতে, তাড়াতাড়ি বের হতে হবে। দিহান বারান্দায় গেল শাওনকে ডাকতে। শাওন কান্না করছে, পাগলের মতো কাঁদছে। চুল টেনে ছিঁড়ছে আর দাঁতে দাঁত চেপে কিরমির করে কাঁদছে। কান্নার শব্দ চেপে রাখতে চাইছে, তবুও ফ্যাস ফ্যাস করে কান্নার শব্দ হচ্ছে। দিহানের বুঝতে বাকি নেই প্রতিরাতে শাওনের কান্নার কারণ কি। কেন শাওন শাওয়ারে গেলে চিৎকার করে কান্নার শব্দ শোনা যায়? তার মানে শাওন দিশাকে ভালোবাসে। দিহান শাওনকে ডাক দিল। শাওন তড়িঘড়ি করে চোখের পানি মুছে চুল কলার ঠিক করতে লাগল। নিজেকে যতই স্বাভাবিক করতে চাচ্ছে, ততই যেন এলোমেলো হয়ে যাচ্ছে। দিহান স্বাভাবিকভাবেই বলল, আয়, আমাদের এক্ষুনি বের হতে হবে। শাওন কিছু না বলে দিহানের পাশ কেটে রুমে আসে। লাগেজ গুছিয়ে দুজনই বের হয়। দিহান অরিনকে একটা মেসেজ দিয়ে জানিয়ে দিল দিশার ব্যাপারটা। শেষবারের মতো দেখতেও পারল না তার কুইন আর প্রিন্সেসকে। মাঝে মাঝে কিছু কিছু বিপদ আসে, মনে হয় আপনজনদের এক করে দিতে। নিজের কারো কিছু হলে সব মান অভিমান ভুলে আমরা তার কাছে ছুটে যাই। এর জন্যই হয়তো লোকে বলে, রক্ত কেটে কখনো আলাদা করা যায় না। যেহেতু লারা সবার সাথে যোগাযোগ রাখে, তাই লারার কাছে খবরটা দেওয়া হয়েছে। লারা, জিহানের বাবা মা সবাই এসেছেন হসপিটালে। লুপার বাবা মা রুহানও এসেছে। মান অভিমান ভুলে তিন ভাইয়ের বুক আবার এক হয়েছে। দিহানের চাঁচুরা তার বাবাকে সান্ত্বনা দিচ্ছেন। দিহানের মাকে তার চাচিরা, আর দিয়াকে লারা। কিন্তু কেউ শান্ত হচ্ছে না। যখনই লুপা এসে বলেছে দিশার কন্ডিশন ভালো না, তখন থেকে সবাই কেঁদেই যাচ্ছে। অনেকক্ষণ পরে লুপা বেরিয়ে এসে প্রফুল্ল গলায় বলল, আপুর জ্ঞান ফিরেছে। কালো মেঘে ঢেকে যাওয়া আকাশে সূর্য উকি দিল, যেমন সবকিছু ঝলমল করে উঠে। ঠিক তেমনি উপস্থিত সবার চোখে মুখে আলোর ঝিলিক দিয়ে উঠল। সুমনা দৌড়ে যেতে চাইলেন, লুপা বলল, দুজন দুজন করে যাও, একটুও হাইপার হওয়া যাবে না। একে একে সবাই গেল। সবার শেষে গেল নীল। তার কিছু কথা আছে দিশার সাথে। কেবিনে ঢুকে দেখল লারা দিশার মাথার পাশে বসে আছে।
লারাকে বেরিয়ে যেতে বলতে গিয়েও বলল না নীল। যদি কিছু মনে করেন তাই চুপ থাকল সে। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে নীল দিশাকে গম্ভীর গলায় বলল, এসব কেন করেছ তুমি? দিশা মুখ ঘুরিয়ে নিল। নীল একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবার দিশাকে বলল, তুমি ভুলে যেও না দিশা, ভুলটা তোমার ছিল। তুমি চলে যাও এখান থেকে। তুমি পাগলামি কেন করেছ? যদি কিছু হয়ে যেত তোমার, আমার কথা কাউকে ভাবতে হবে না, আমি নিজেটা বুঝে নিব। দিশার ভাঙ্গা কণ্ঠে অনেক অভিমান, কষ্ট, রাগ, অভিযোগ সব কিছু জমে আছে। নীল কিঞ্চিত ধমক দিয়ে বলল, কতটা যে নিজেরটা বুঝো তা তো সচক্ষে দেখছি। আমাকে একা থাকতে দাও প্লিজ। লারার মাথায় যা ঢুকানোর সে ঢুকিয়ে নিছে। তার মানে নীলের সাথে অভিমান করে দিশা এমনটা করেছে। লারা নিজের মনে চলা প্রশ্ন মনের ভিতর দমিয়ে রেখে চুপ থাকল। নীল কিছুক্ষণ বসে থেকে বেরিয়ে গেল। লারাও নীলের পিছু বেরিয়ে গেল। নীল বাসায় যাবে বলে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। সবার চোখ আড়াল করে লারাও গেল নীলের পিছু। নীল এসে গাড়িতে বসতেই লারা দৌড়ে এসে গাড়িতে উঠল। হাঁপাতে হাঁপাতে বলল, তোমার সাথে কিছু কথা আছে আমার। নীল গম্ভীর গলায় বলল, আমি জানি কি বলবে। দিশাকে কেন এগুলা বলছি সেটাই তো। লারা হ্যাঁ সূচক মাথা নাড়াল। নীল বলল, যদি তোমার প্রবলেম না থাকে গাড়িটা অন্যদিকে নিয়ে যাই। ওকে। কিছু দূর গিয়ে একটা ব্রিজে গাড়ি থামালো নীল। গাড়ি থেকে নেমে দুজন দাঁড়ালো ব্রিজের উপর। রাস্তাটা নির্জন, চারদিকে পিনপতন নীরবতা। নীল গিয়ে আইল্যান্ডের উপর দাঁড়ালো। লারা নীলের পাশে দাঁড়িয়ে বলল, তুমি আর দিশা একজন আরেকজনকে কতদিন থেকে ভালোবাসো? নীল কিঞ্চিত হাসল। লারা বলল, দেখো নীল, তোমরা যদি একজন আরেকজনকে ভালোবেসে থাকো আমাকে বলো, আমি তোমাদের বিয়ের ব্যবস্থা করে দিব। তবুও এসব পাগলামো করা বাদ দাও। নীল লারার দিকে তাকিয়ে কি যেন ভাবল, তারপর বলল, তুমি সত্যি পারবে আমাদের বিয়ের ব্যবস্থা করতে? অবশ্যই পারবো, কেন পারবো না? যদি আমার বিয়ে ঠিক হয়ে থাকে তাহলে সেটা ভাঙবে কি করে? অবশ্যই তোমার মাকে বুঝাবো। যদি মেয়েটা মায়ের পছন্দের হয় তখন? লারা থমথম মেরে গেলে। এ প্রশ্নের উত্তর সে কি দিবে? নীল লারাকে বলল, চিন্তা করতে হবে না। দিশা আমাকে ভালোবাসে না, শাওনকে ভালোবাসে। কি? শাওন ভাইয়াকে? আমাকে সব খুলে বলো প্লিজ। নীল লম্বা একটা দম ছেড়ে বলতে লাগল, শাওনের সাথে দিশার সম্পর্কের 5 বছর হয়ে গেছে। দিহানের অবস্থা যখন খুব খারাপ ছিল তখন তার সাথে আমাদের থাকতে হতো। পাগলের মতো হঠাৎ ঘর থেকে বেরিয়ে যেত, গলায় দড়ি দিতে যেত, বিষ খেতে চাইত, অনেকভাবেই বারবার সুইসাইড করতে চাইত। তাই সে যেন কিছু করতে না পারে আমি আর শাওন তাকে চোখে চোখে রাখতাম। এজন্য বেশিরভাগেরই সময় তাদের বাসায় থাকতে হতো। একসময় আমি বাসা বদলে দেই বলে দিহানের কাছে যেতে পারতাম না, কিন্তু শাওন সবসময় থাকত। ওখানে থাকতে থাকতে দিশার সাথে সম্পর্কে জড়িয়ে যায় শাওন। বলতে লজ্জা লাগলেও বলতে হচ্ছে। তাদের ভালোবাসা শারীরিক সম্পর্ক পর্যন্ত চলে গেছিল। শাওনের একসময় মনে হলো সে দিহানকে ঠকাচ্ছে। আমাকে সবকিছু খুলে বলল। আমি শাওনকে বললাম বিয়ের প্রস্তাব নিয়ে যা। শাওন তার বাবা মাকে পাঠিয়ে দিল, কিন্তু দিশার বাবা মা না বলে দিল না করতেই পারেন। সবাই তো আর সব প্রস্তাব হাতে নেয় না। শাওন আবার তার বাবা মাকে পাঠাতে চাইল, উনারা আসলেন না।
নেশা এমন একটা জিনিস জানেন যেটা যে জিনিসটার প্রতি হয়ে যায় সেই জিনিসটা আমরা আর ছাড়তে পারি না। আর যদি কোনো মানুষের নেশায় ধরে ফেলে তাহলে সেটা ছাড়া তো অসম্ভব। দিশার আর শাওনের নেশা হয়ে গেছিল বারবার দৈহিক মেলামেশা করা। অনেকবার দুজন নিজেদের শোধরাতে চেয়েও পারেনি শোধরাতে। 6 মাস আগে হঠাৎ দিশা জানালো সে প্রেগন্যান্ট। শাওনের আর কি বা বলার ছিল, ভুল তো সে করেছে। দিশাকে বলল 1 সপ্তাহের ভিতরে সে দিশাকে তার বাড়িতে নিয়ে যাবে। কিন্তু শাওন তার কথা রাখতে পারেনি। 1 সপ্তাহের বেশি সময় লেগে যায় তার বাবা মাকে মানাতে। শাওনের মুখ ছিল না দিশাকে ভালোবাসে এটা এসে দিহানকে বলার, কারণ সে এমনিতেই নিজেকে অপরাধী ভাবত। অনেক কষ্টের পরে যখন তার বাবা মাকে মানিয়ে নিল, তখন শাওন খবর পেল দিশা তার বাচ্চা অ্যাবর্শন করে ফেলছে। আসলে দিশা ভয় পেয়ে গেছিল। মনে করছিল হয়তো অন্য 8-10টা ছেলের মতো শাওন তাকে ভোগ করেছে। কিন্তু শাওন রেগে যায় দিশার কাজে। সে দিশাকে ফোন দিয়ে অনেক গালিগালাজ করে। কথা কাটাকাটি বিচ্ছেদ সবই হয়ে যায় সেদিন। তারপর থেকে শাওন দিশাকে পাত্তা দেয় না। শাওনের ভালোবাসা সত্যিকারের ছিল, তাই সে তার ভালোবাসার মানুষের সাথে তার অনাগত সন্তানকেও ভালোবেসে ফেলছিল। প্রথম শাওন যখন দিশাকে পাত্তা দিত না তখন দিশা বলতো এখন আর পাত্তা দিবে কেন? আমাকে তো ভোগ করে ফেলছো, তাহলে আর রেখে কি লাভ, ছুঁড়ে তো ফেলবেই। কথাগুলা দিশা অভিমান থেকে বলতো, কিন্তু শাওনের বুকের নিভানো আগুন জ্বলে উঠত এসব শুনে। রাগে অভিমানে নিজেকে সরিয়ে নেয় দিশার থেকে। একসময় দিশা বুঝতে পারে শাওনকে সে ভুল বুঝেছিল, কিন্তু শাওন তাকে ক্ষমা করেনি। আসলে বলতে গেলে শাওন চাইলেও ক্ষমা করতে পারেনি। অভিমান, অভিযোগ, রাগে মনের ঘরে পাথরের দেয়াল সৃষ্টি হয়ে গেছিল, যা দেয়নি তার অনুভূতি গুলাকে বাহির হতে। গত 6 মাস থেকে শাওন দিশার সাথে কোনো যোগাযোগ রাখছে না। কিভাবে রাখবে? শাওন যে তার সন্তান নিয়ে অনেক স্বপ্ন দেখে ফেলছিল। বেশ কয়েকদিন থেকে দিশার পাগলামো বেড়ে গেছে। সে আর নাকি শাওনকে ছাড়া আর পারছে না থাকতে। কথায় কথায় শাওনকে বলছে বিষ খেয়ে ফেলবে, গলায় দড়ি দিয়ে ফেলবে। আর এখন সেটাই করল। কথাগুলা বলে বুক ছিঁড়ে আসা একটা দীর্ঘশ্বাস ছাড়ল নীল। লারার বুকটা ভারী হয়ে এলো। দিশা তাহলে এজন্য বিয়ে করেনি। মানুষকে বাহির থেকে যতটা শক্ত মনে হয় আসলে সে ভিতর থেকে ততটা শক্ত হয় না। দিশার জন্য কিছু করতে না পারলে লারার শান্তি আসবে না। লারা নীলকে বলল নীল আমাকে হসপিটাল দিয়ে আসবে। কেন নয়, চলো। দিহান গাড়ি থেকে নামতেই দেখল নীল আর লারা গাড়ি থেকে নামছে। দিহান নীলকে ডাক দিল। নীল দিহানকে দেখে দৌড়ে এসে দিহানকে জড়িয়ে ধরল। দিহান শাওন দুজনকেই এলোমেলো লাগছে। দিশা এখন কেমন আছে রে? ভালো, চল। সবাই মিলে লুপার কেবিনে আসলো। দিশা পা লম্বা করে বসে আছে। তার পাশে তার মা, তাদের চাচু চাচিরা সবাই আছেন। উনারা এতক্ষণ থেকে দিশার কাছে জানতে চাইছেন কেন দিশা এমনটা করেছে, এটা যেন বলে। কিন্তু দিশা বলছে না। মূর্তির মতো বসে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। দিহান কেবিনে ঢুকেই দিশাকে টাচ করে থাপ্পড় দিল। থাপ্পড়ের শব্দে সবকিছু স্তব্ধ হয়ে গেল। দিহান ঠোঁট কামড়ে কেঁদে দেয়। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে দিশাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠে। দিশা তার বোন কম, বন্ধু বেশি। সেই ছোট থেকে ভাই বোন একসাথে বেড়ে উঠেছে। ইসি তাকে ছেড়ে চলে গেছে, এখন দিশাও চলে যেতে চায়। সবাই চলে গেলে সে কার সাথে দিন রাত এত ঝগড়া করবে?
কে তাকে কথায় কথায় মিষ্টি একটা ভাইয়া বলে গাল টেনে দিবে, কে তার কাছে আবদার করে বলবে ভাইয়া তুই খাইয়ে না দিলেও আমি খাবো না। ভাইকে ছেড়ে চলে যাওয়ার কথা ভাবলি কি করে? তোরা সবাই আমাকে কষ্ট দিয়ে কি পাস বলবি? দিহানের গলায় কথা আটকে আসছে। কান্নার কারণে কথাগুলা স্পষ্ট হচ্ছে না। দিশার চোখ শাওনের দিকে গেল। চোখ মুখ শুষ্ক। এখন কেন এসেছে সে? আজ সমাজ থেকে দূরে থাকছে তো এখন কেন আসলো? দিশা শাওনকে শুনিয়ে শুনিয়ে বলল, আর এমন করব না ভাইয়া। আমার জীবনের মূল্য কতটা সেটা আমি বুঝে গেছি। কোনো ফালতু লোকের জন্য আমার জীবনটা আর নষ্ট করব না। আমায় মাফ করে দে প্লিজ। হুম দিল ম। জানিস আমি তোর জন্য একটা পাত্র দেখেছি। আজ আসার সময় দেখে আসলাম। ছেলেটা একদম রাজপুত্রের মতো। বলে গিয়েছিলাম না, দেশে এসেই তোর বিয়ে দিব। দিহানের কথায় শাওনের মাথায় বাজ পড়ল। দিশার জন্য পাত্র দেখেছে মানে? তার মানে দিশার বিয়ে হয়ে যাবে। যতই অভিমান থাকুক সে তো জানে সে দিশাকে ভালোবাসে। দিশা শুধু তার। শাওন দিহানকে বলল কক কক কই তুই পাত্র দেখলি? তোকে তো বলতে ভুলে গেছি। অজনীর একটা মামা আছে তাকে আমি দিশার জন্য পছন্দ করেছি। ছেলেটা একদম রাজকুমার। মানুষ দেখলে সুন্দর হলেই হয় না। দেখ গিয়ে হয়তো অনেকগুলা মেয়ের সাথে প্রেম করে। ক্যারেক্টরে সমস্যা আছে। আরে না আমি ছেলেটাকে ভালো করে চিনেছি অমন কিছুই করে নাও। তাছাড়া অজনীর মামা হয়। একবার ভেবে দেখ ওর নানুভাই কতটা হ্যান্ডসাম, উনার ছেলে কতটা হ্যান্ডসাম হবে। দিহানের মা বললেন সেই কখন থেকে অজনী অজনী বলে যাচ্ছিস? অজনীটাকে? দিহানের মুখের হাসি সাথে সাথেই উড়ে গেল। কপাল কুঁচকে বিরক্ত স্বরে বলল, কেউ না। বলেই দিহান উঠে চলে গেল। শাওনের আর দিশার মুখে অন্ধকার নেমে এসেছে। লারা সবকিছু দেখছে। আপাতত চুপ থাকবে, পরে দিহানের সাথে কথা বলে নিবে। জিহান বলল কি রে নীল, তোর বিয়ের আর কয়দিন বাকি? 7 দিন। নীল লুপার দিকে তাকাল। লুপা ছলছল চোখে তার দিকে তাকিয়ে আছে। লুপার চোখ যেন চিৎকার করে বলছে প্লিজ বিয়ে করবেন না আপনি। লুপার চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। নীলের কলিজায় মুছড় দিয়ে উঠল। যে চোখ দুটোকে এত ভালোবাসে সে চোখ দুটো কাঁদছে, তাও কিনা তার জন্য। নীলের আর শক্তি নেই দাঁড়িয়ে থাকার। শাওনকে নিয়ে বেরিয়ে গেল। আচ্ছা সত্যি কি কোনো উপায় নেই লুপাকে পাওয়া? ফোন হাতে নিয়ে বসে আছে অরিন। দিহানকে ফোন দিবে নাকি দিবে না এটা ভাবতে ভাবতে 2 ঘন্টা পার করে দিছে। দিহানের দেয়া মেসেজটা পড়ে মনের ভেতর অস্থিরতা চলছে। দিশা কেমন আছে এখন, জ্ঞান ফিরেছে কিনা, সুস্থ আছে কিনা জানতে মন আকুপাকু করছে। কিন্তু দিহানকে ফোন দিতে দ্বিধাবোধ করছে। দিশা কখনোই অরিনের সাথে খারাপ ব্যবহার করেনি, তাই দিশার উপর রাগ থাকার মানেই হয় না। অরিন দিহানকে ফোন দিল কিন্তু ফোন বন্ধ। অরিন ফোন রেখে শুয়ে পড়ল। 2 ঘন্টা হলো সে বাসায় এসেছে। দিহানের কথা খুব মনে পড়ছে। সকালে নাকি কিছুই খায়নি, না খেয়ে চলে গেছে। তানভি বলেছে দিহান এখান থেকে গিয়েছে সকাল 10টায়। অরিনের ফোনে দিহানের মেসেজ এসেছে সকাল 10:38। তাহলে তো দিহান না খেয়েই দেশে চলে গেছে। এখন রাত 10টা বাজে। সারাদিনে কি কিছু খেয়েছে দিহান? অরিনের কলিজা বার বার মুচড় দিয়ে উঠছে। একটু পরে অরিনের ফোন বেজে উঠল। তৎক্ষণাৎ ফোন হাতে নিল অরিন।
রিংটোন শুনে তার মনে আগে দিহানের নাম উঠেছে। ফোন রিসিভ করে দেখল সত্যি সত্যি ওপাশ থেকে দিহানের গলা শোনা যাচ্ছে। দিহানের গলা শুনে অরিনের মনে শান্তি ফিরে আসল। ভালোবাসা যে আগের মতোই রয়ে গেছে। তাই তো দিহানের জন্য এত কাঁদে মন। হ্যালো, কথা বল না কেন? দিহানের কথায় ধ্যান ভাঙ্গে অরিনের। নিজেকে স্বাভাবিক করে বলল, বলুন। সরি বউ, সারাদিন অনেক ঝামেলায় ছিলাম তাই ফোন দিতে পারিনি। কেমন আছো? কি? ভালো। আমার প্রিন্সেস কেমন আছে? ভালো। আর আমার বউ দিশা আপু কেমন আছেন? ভালো আছে। খাইছো? জি। আপনি? হ্যাঁ খাবো। নীলদের বাসায় এসেছিলাম, একটু বাইরে আসলাম তোমার সাথে কথা বলবো বলে। তোমাকে কিছু বলতে চাইব। আমার ঘুম পাচ্ছে, রাখছি। এই রাখবা না প্লিজ, কথাগুলা ইম্পর্টেন্ট। ওকে, তাড়াতাড়ি বলুন। শাওন মনে হয় দিশাকে ভালোবাসে, আর দিশাও মনে হয় শাওনের জন্য এই কাজ করছে। আমি চাইছিলাম ওদের বিয়ে দিতে। তুমি কি বলো? আপনার বোন, আপনি কার কাছে বিয়ে দিবেন না দিবেন সেটা আপনি জানেন, আমি কি বলবো? আমার বোন বুঝি তোমার কিছু না? ভুল করলে আমরা করেছি, আমার বোনরা তো করেনি। ওর উপর কিসের রাগ তোমার? আমার বোন বলে। দিহানের এ প্রশ্নের উত্তর খুঁজে পায়নি অরিন। সত্যিই তো, দিশার উপর কিসের রাগ করছে সে? সেই কালো রাতে তো ছিল দিশার গায়ে হলুদ। সেদিন তো শুধু সে তার বন্ধুর মতো বোন ইসিকে হারায়নি, সেদিন তার বিয়েও ভেঙে গেছিল। একটা মেয়ে বিয়েতে রাজি থাকুক বা না থাকুক, কখনোই চায় না বিয়ে ভাঙ্গার মতো কলঙ্ক তার গায়ে লাগুক। ওই দিন দিশা লাল বেনারসি পরে বসে থাকার বদলে ইসি সাদা কাফন পরে ঘুমিয়েছিল। এমন পরিস্থিতিতে তো দিশার অরিনের দিকে খেয়াল থাকার কথা ছিল না। তাহলে কেন তার রাগ দিশার উপরে হবে? অরিন একটা দীর্ঘশ্বাস চেপে নিয়ে বলল, দিশা আপুর এখনো বিয়ে হয়নি। উহু, ও বিয়ে করতে চায় না। আর আরেকটা কথা জানো, লুপাও বিয়ে করেনি। ও তো তোমার মতো ডক্টর হয়ে গেছে। আর জিহান ভাইয়ার একটা ছেলে, জানো, একদম আমাদের মেয়ের মতোই কিউটের ডিব্বা। লারা লুপার নাম শুনেই অরিনের মনের দমে যাওয়া রাগটা জেগে ওঠল। রাগে বিছানা খামছে ধরে দাঁতে দাঁত চেপে কিরমির করল। চোখ দুটো আগুন রূপ ধারণ করেছে। চোখে ভেসে উঠল লুপার সেই বেইমানি প্রকাশ পাওয়ার দৃশ্য। মুখোশের আড়াল থেকে যখন লুপার মুখটা বেরিয়ে এসেছিল, লারা যখন অরিনের হাতে পিস্তল তুলে দিয়েছে, সব ভেসে উঠছে চোখে। এত বড় ধোঁকা দিয়েছে লুপা আর লারা। এত বড় ধোঁকা। কে বলেছে কাউকে কষ্ট দিয়ে কেউ সুখী হয় না? ওরা তো মনে হচ্ছে খুব সুখে আছে। রাগে অরিনের মাথা ফেটে যাচ্ছে। এই বউ কি হলো, কথা বলছো না কেন? জানো বউ, খুব মিস করছি তোমায়। কাল এই সময়টাতে আমরা কই ছিলাম মনে আছে? আমি কিন্তু আবার যাচ্ছি তোমার কাছে। কেন আসছেন? আমাকে পোড়াতে? শান্তি হয়নি আপনার? আরো পোড়াতে চান? এসব কি বলছো সোনা? একটা ভুল করেছি বলে আমার ভালোবাসা মিথ্যে হয়ে গেল। সত্যিকারের ভালোবাসতে বুঝি জানেন আপনারা? আপনারা তো শুধু জানেন ধোঁকা দিতে। ধোঁকা। অরি প্লিজ জজ। আর কত রাগ থাকবে? আমি ভুল করেছি, স্বীকার করছি আমি। অরি তুমি পালিয়ে না গেলে দেখতে আমি তোমাকে আনতে গেছিলাম।
আপনার কথা শেষ হলে ফোন রাখতে পারেন। বউ প্লিজ একটু বুঝো আমায়। আমি কি করতাম বলো? পাগল হয়ে গেছিলাম আমি। মাথা কাজ করছিল না আমার। আমি পরিস্থিতির শিকার ছিলাম। কিন্তু বিশ্বাস করো বউ, আমি একটুও ভালো ছিলাম না। উপরওয়ালা আমাকে অনেক শাস্তি দিয়েছে। প্লিজ এবার তো ক্ষমা করে দাও। কোনো মুখে ক্ষমা চান? লজ্জা করে না? আরে আমার তো ঘৃণা হয় আপনাকে। মানুষ রূপী অমানুষ গুলার বসবাস আপনার বাড়িতে। কষ্ট কাকে বলেন বুঝেন আপনারা? আপনাদের তো পাথরের মন। কারো কষ্টে আপনাদের মন কাঁদে না। আরে শাস্তি কি বুঝবেন কিভাবে? শাস্তি বুঝতেন যদি আমার জায়গায় থাকতেন। কাউকে বিশ্বাস করে ধোঁকা খাওয়ার শাস্তি কেমন হয় তখন বুঝতেন। অরিনের কথায় কিছুক্ষণ চুপ থাকল দিহান। তারপর ধরা গলায় বলল, আমি আমার শাস্তি পেয়েছি অরি। তবুও যদি তোমার মনে হয় আমার আরও শাস্তি পাওয়া উচিত, তাহলে উপরওয়ালার কাছে শাস্তি স্বরূপ মৃত্যু চাইলাম আমি। রাখলাম। ভালো থেকো। দিহান ফোন রেখে দিল। শেষের কথাগুলা বলেছে সে অনেক কষ্ট করে। যেন কথা গলা দিয়ে বের হচ্ছিল না। অরিনের বুকের ভেতর তোলপাড় হয়ে যাচ্ছে। এ কি বলল দিহান? অরিনের অভিমান দিহানের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে না তো? দিহান তো তার ভুলের জন্য ক্ষমা চেয়েছে। তাহলে কেন অরিন বারবার ফিরিয়ে দিচ্ছে? দিহান তো যা করেছে না বুঝে করেছে। লুপা, লারা দিহানের মা যা করেছে তারা জেনে শুনে করেছে। ক্ষমার অযোগ্য তো হলো এরা, দিহান নয়। তাহলে কেন সে দিহানকে আরও শাস্তি দিচ্ছে? দিহানকে শাস্তি দিয়ে তো সে নিজেও অনেক কষ্ট পাচ্ছে। অরিন দিহানকে ফোন দিল, কিন্তু দিহানের ফোন বন্ধ। মাত্রই তো কথা হলো। একের পর এক ফোন দিচ্ছে অরিন, বারবার বন্ধ বলছে। তবুও অরিন ফোন দিয়ে যাচ্ছে। ফোন দিতে দিতে একসময় ডুকরে কেঁদে উঠল অরিন। দিহান যেন উল্টা পাল্টা কিছু না করে এটাই দোয়া করছে। দিশাকে নিয়ে বাসায় এসেছেন অনেকক্ষণ হল। সেই যে দিহান হসপিটাল থেকে বেরিয়ে গেছিল আর আসেনি। একবার শুধু দিশাকে ফোন দিকে কথা বলে ভালো মন্দ জিজ্ঞেস করে ফোন রেখে দিছে। সুমনা চৌধুরী দিহানকে ফোন দিল না। ফোন বন্ধ বলছে। নীলকে ফোন দিয়ে জানতে চাইলেন দিহান কই। নীল জানালো বাইরে গেছে, এখনো ফিরেনি। সুমনা চৌধুরীর রাগ হল। হঠাৎ করে কি এমন হলো দিহানের? কি এমন কারণ যে দিহান উনার সাথে কথা বলছে না? দিশাকে খাওয়ানোর পর ওষুধ খাইয়ে নিজের রুমে চলে গেলেন তিনি। সকালে তো বাসায় আসবে তখন জিজ্ঞেস করে নিবেন। শাওন বারান্দায় দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে। ধোঁয়া সব দল বেঁধে বেঁধে উড়ে যাচ্ছে। কষ্টগুলাও যদি সিগারেটের ধোঁয়ার সাথে উড়িয়ে দেওয়া যেত, তাহলে পৃথিবীর সবথেকে সুখী ব্যক্তিটি হতো সিগারেটখোর। প্রতিটি অলিতে গলিতে থাকত সিগারেটের ধোঁয়ার ছড়াছড়ি। কারণ মানুষ যে থাকত তখন কষ্ট উড়াতে ব্যস্ত। 2 মগ কফি নিয়ে এসে শাওনের পাশে দাঁড়ালো নীল। আর কয়টা খাবি? এবার থামো। নীলের কথায় একটা টান দিয়ে সিগারেট ফেলে দিল শাওন। বুকটা পড়ে যাচ্ছে তার। দিশার উপর যতই রাগ থাকুক দিশার প্রতি ভালোবাসা তো কমে যায়নি তার। দিশাকে অন্য কারো হতে দিবে না সে। তার রক্তের সাথে দিশা মিশে গেছে। কিছুতেই দিশাকে ছেড়ে দিতে পারবে না। শাওনের ছোট ভাই বিয়ে করে ফেলছে, শাওন আজও বিয়ে করছে না, তার একটাই কারণ, তা হলো দিশা।
আজ প্রস্তুতি নিয়েছে দিহানকে বলে দিবে সে আর দিশা একজন আরেকজনকে ভালোবাসে। কিন্তু দিহান তো এখনো বাসায় আসছে না। কফির মগ হাতে নিয়ে চেয়ারে বসতে বসতে শাওন বলল, দিহানকে ফোন দিছিলি? ফোন বন্ধ বলছে। আছে হয়তো কোথাও, চলে আসবে, অস্থির হস না। দিহান কি এটা ভাববে আমি তাকে ঠকিয়েছি? এত ভয় পাচ্ছিস কেন? কিছু হবে না, টেনশন নিস না। কিছু বলল না শাওন। কিছুক্ষণ নীরবতায় কাটল। নীরবতা ভেঙে নীল বলল, শাওন, আম্মুকে একটু বুঝাবি। কোনো ব্যাপারে? আমি শামুকে বিয়ে করতে পারবো না রে। আমি লুপাকে ছাড়া কিছু ভাবতে পারি না। আমার দম বন্ধ হয়ে আসে ওকে পাবো না এটা ভাবলে। তুই লুপাকে ভালোবাসিস? কিছুটা অবাক হয়ে বলল শাওন। নীল ব্যথিত গলায় বলল, শুধু ভালোবাসি না রে, অনেক বেশি ভালোবাসি। কিন্তু আম্মুর অতীত আমায় ফুরবল করে দেয়। পারি না আম্মুকে কষ্ট দেওয়ার মতো কিছু বলতে। চিন্তা করবি না, আমি এখনই আন্টির সাথে কথা বলে আসছি। এখনই? একটা রাত পার হওয়া মানে তোর বিয়ের একটা দিন এগিয়ে আসা। শাওন নীলের মায়ের রুমে এসে বসল। উনি খুব মনোযোগ দিয়ে বই পড়ছিলেন। শাওনকে দেখে বইটা রেখে চশমাটা খুলে বইয়ের উপর রাখলেন। তারপর মিষ্টি করে শাওনকে বললেন, এখন মন চাইল আন্টির রুমে আসতে। সরি আন্টি, আপনার রুম আর নীলের রুম কি সব কিছু তো আপনারই। হা হা হাতাই। আচ্ছা, তোমার মাকে কিন্তু বিয়ে দুদিন আগে আনবো, গিয়ে না করবা না? আন্টি কিছু কথা ছিল। বলো, অনুমতি চাইছো কেন? আন্টি, আসলে নীল এ বিয়ে করতে চায় না। জানি, এটাও জানি নীল কেন করতে চায় না। আমি নীলকে বুঝিয়েছি, ও বুঝেছে। শামু মেয়েটা খুব ভালো। আমার বিশ্বাস নীল শামুকে না মেনে থাকতে পারবে না। মেনে নেওয়া আর আপন করে নেওয়ার মাঝে অনেক পার্থক্য আছে আন্টি। মেনে নেওয়া যতটা সহজ, কাউকে আপন করে নেওয়া ততটা সহজ নয়। নীল আমার ছেলে বাবা। আমি নীলকে খুব ভালো করে চিনি। আমার বিশ্বাস নীল আর যাই করুন তার মায়ের পছন্দকে ছুঁড়ে ফেলবে না। দেখো বাবা, নীল এমন একটা মেয়েকে ভালোবেসেছিল যে মেয়ে তার পরিবারের সাথে বেইমানি করেছে, তার পরিবারের সম্মান নিয়ে খেলেছে। এই মেয়েটাকে আমি কেন? কোনো মাও তার ছেলের জন্য এ মেয়েকে বিয়ে নিতে রাজি হবে না। সন্তান ভুল কাউকে বেছে নিলে বাবা মায়ের কাজ হলো সে থেকে তার সন্তানকে ফিরিয়ে আনা। আমি খুশি হব বাবা, এ নিয়ে তুমি কিছু না বললে। শাওনের গলায় এসে সব গুছানো কথা এলোমেলো হয়ে গেল। কি বলবে, কিভাবে বলবে বুঝে উঠতে পারছে না। বুক ছেঁড়া দীর্ঘশ্বাস ছেড়ে উঠে আসলো ওখান থেকে। নীল দরজার আড়ালে দাঁড়িয়ে সব কিছু শুনেছে। বুক ভারী হয়ে আসছে তার। ইচ্ছে করছে এখন গিয়ে উনাকে কিছু বলতে, কিন্তু না, যা বলার সকালে বলবে। উনি রাজি হলে হবেন, না হলে নাই। লুপাকে যদি পায় না তাহলে তার জীবনে আর কারি স্থান হবে না। সকাল গড়িয়ে বিকেল চলে আসলো, এখনো নেই দিহানের কোনো খোঁজ। সেই যে ফোন রাখার পর থেকে বন্ধ পাচ্ছিল, এখনো বন্ধ তার ফোন। কাঁদতে কাঁদতে অরিনের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। বারবার দিহানের শেষ কথাটা কানে এসে বাজতেছে। অরিনের মামা অনেকবার এসে বলে গেছেন কান্না না করতে, কিন্তু অরিন তা শুনছে না। কান্না করেই যাচ্ছে। অজনী মায়ের কান্না দেখে নিঃশব্দে কেঁদে যাচ্ছে। তানভি কোলে নিয়ে হাঁটছে, কিন্তু তার চাপা কান্না থামছে না। দুপুর গড়িয়ে সন্ধ্যা চলে আসলো। অরিনের আর সহ্য হচ্ছে না।
যতক্ষণ দিহানের খোঁজ না জানবে সে শান্তি পাবে না। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। অরিন সিদ্ধান্ত নিয়েছে সে দেশে চলে যাবে। দিহানের খবর তাকে জানতেই হবে। ব্যাগ গোছানো শুরু করল। অচেনা নাম্বার থেকে মেসেজ এলো, ডক্টর অরিন রুফটপে আসবেন। মেসেজ পড়ে অরিনের রাগ হল। এই বৃষ্টির মধ্যে কে আবার ছাদে ডাকছে। প্রথমে যাবে না ভাবলেও পড়ে না গিয়ে থাকতে পারল না অরিন। ছাদের দরজা খুলতেই কিছু বৃষ্টি এসে চোখে মুখে ছিটকে পড়ল। অরিন চোখ খিচে হাতের উল্টো পিঠে মুখ ঢেকে নিল। একটু একটু করে হাত সরিয়ে সামনে তাকাতেই চোখে পড়ল তার প্রাণের স্বামীকে। বৃষ্টিতে ভিজে একদম কাকভেজা হয়ে আছে। ছাদের পুরো রেলিং জুড়ে কত রং বেরঙের ফুল আর বেলুন বাঁধানো। বৃষ্টির ফোঁটার সাথে সাথে বেলুনগুলা নেচে উঠছে। দিহানের টাকনো পর্যন্ত পানিতে ডুবে আছে। পানিগুলা সব লাল হয়ে আছে। দেখে মনে হচ্ছে এইখানে একটা মানুষকে কেটে রক্তে সব ভাসিয়ে দেওয়া হইছে। পানি পড়ার পথটা মনে হয় দিহান বন্ধ করে রাখছে। নয়তো এত পানি জমার কথা না। অরিন ছাদে পা রাখল। পানির মধ্যে ছপ ছপ শব্দ করে হেঁটে এগিয়ে গেল দিহানের দিকে। দুজনের চেহারা জানান দিচ্ছে তারা কাঁদছে, কিন্তু বৃষ্টির পানি তা ধুয়ে নিয়ে যাচ্ছে বলে চোখের পানিটা দেখা যাচ্ছে না। অরিন দিহানের সামনে যেতেই দিহান হাঁটু গেড়ে বসে হাত সামনে বাড়িয়ে দিল। বৃষ্টির পানিতে তার হাতের তালু ভরে যাচ্ছে। দিহান অরিনের দিকে মুখ তুলে বলল, দেখো বউ, এই সেই বৃষ্টি জল। যে বৃষ্টি জল দিয়ে তোমার কাছে ভালোবাসার দাবি নিয়ে এসেছিলাম। আজও করছি ভালোবাসার দাবি। দেবে বউ আমাকে আরেকটা সুযোগ তোমাকে ভালোবাসার। এই বৃষ্টি জলে মুছে দাও না সব রাগ, মনের ঘৃণা সব ধুয়ে নাও। ভাসিয়ে দাও সব অভিমান। মনটা স্বচ্ছ করে আবার ভালোবাসার প্রদীপ জেলো। প্লিজ বউ, একটা সুযোগ দাও আমায়। প্লিজ। পারবো না তোমাকে ছাড়া থাকতে। খুব বেশি ভালোবাসি তোয়ায়। দেখো, উপরওয়ালাও চান আমরা আবার এক হয়ে যাই। তাই তো উনিও আমাদের জন্য উনার আকাশকে কাঁদাচ্ছেন, যেন সব মান অভিমান ধুয়ে ফেলে আবার নতুন করে বাঁচতে শিখি। দাও না বউ মনের সব জেদ মুছে। এভাবে থাকলে আমি মরে যাব। মরে যাব বলা মাত্রই অরিন দিহানকে থাপ্পড় দিল। দিহান গালে হাত দিয়ে কাতর চোখে তাকাল। অরিন দিহানকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল, জানেন কত ভয় পেয়েছিলাম। আর একটু হলে তো মরেই যেতাম। সেই রাত থেকে ফোন বন্ধ। কারো নাম্বার নেই আমার কাছে যে আমি একটা খোঁজ নেব। কত টেনশনে ছিলাম জানেন। তুমি কিভাবে ভাবলা আমি তোমাকে এত সহজে ছেড়ে দিব? আমি তো ফোন রেখেই চলে আসছি আর বাসায় যাইনি। আমাকে একটা ফোন দেননি কেন? খুব পাষাণ আপনি। জানো সকাল থেকে এখানে আছি। কত কষ্ট করে সবকিছু সাজিয়েছি। কিন্তু হঠাৎ করে বৃষ্টি এসে সব ভাসিয়ে দিল। সরি। ক্ষমা করে দিন প্লিজ। তার আগে বলো আমায় ক্ষমা করছো? অরিন দিহানের বুক থেকে মাথা তুলে বলল, আপনার কোনো ক্ষমা নেই। ক্ষমা পেয়ে গেলে আবার মাথায় চড়ে বসবেন। শাস্তি স্বরূপ সারা জীবন আপনাকে জ্বালাবো আমি। দিহান অরিনের হাতে চুমু এঁকে কান্নাজড়িত গলায় বলল, তবুও কাছে থেকো বউ প্লিজ। তোমাকে ছাড়া বেঁচে থাকা অনেক কঠিন বউ। প্লিজ আর কখনো দূরে যেও না। অরিন দিহানকে আবার জড়িয়ে ধরে বলল, ভালোবাসি প্রিয়, খুব ভালোবাসি। দূরে থাকার উপায় নেই, নয়তো যে আমি নিজেই মরে যাব।
দিহান আর অরিন একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে। সুখের কান্না এটা। কত খুশি দুজন। আজ তাদের ভালোবাসার মাঝখানে অভিমানের দেয়ালটা ভেঙে গেছে। বৃষ্টির ফোঁটা এসে দুজনের উপর পড়ছে, আর চোখ বন্ধ করে একে অপরকে অনুভব করছে। অনেকক্ষণ পরে দিহান বলল, এই বউ জানো, তোমাকে এভাবে অনেক হট লাগছে। ছি, সত্যি বলছি। অরিন দিহানকে ছেড়ে বলল, হইছে সত্যি বলা। এবার আসেন নিচে, ঠান্ডা লাগবে। আরেকটু থাকি। উহু, আর একটুও না। অরিন দিহানকে টেনে নিয়ে নেমে আসলো ছাদ থেকে। শান্তিনীর, এটা তো ভালোবাসার আরেক নাম। 3 ভাই থেকে শুরু করে তাদের সন্তানদের বেড়ে উঠার নীড় এটা। কত স্মৃতি জড়িয়ে আছে এই বাড়ির প্রতিটি কোণায় কোণায়। শান্তিনীরের সদস্যরা সবাই দাঁড়িয়ে আছেন শান্তিনীরের গেটের বাইরে। সবাই সিদ্ধান্ত নিয়েছেন আবার বাড়িতে থাকবেন, আর আলাদা থাকবেন না। তাই বাড়ি পরিষ্কার করার জন্য মানুষ লাগিয়েছেন। বাড়িটার দিকে তাকিয়ে পুরনো সব স্মৃতি মনে পড়ছে। সবকিছু যেন টিভির পর্দায় দেখছেন। বাড়িটা আর আগের মতো নেই। চারদিকে শ্যাওলা ধরে গেছে। ঘাস অনেক লম্বা লম্বা হয়েছে। গাছের লতাপাতা বেড়ে জঙ্গল হয়ে আছে। বাগানের সব ফুলের গাছ মারা গেছে। লম্বা লম্বা ঘাস শুধু দেখা যাচ্ছে। বাগানের দোলনাটা যেন ঘাসের তৈরি। ঘাস ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। দিয়া লুপা দিশা পাশাপাশি দাঁড়িয়েছিল। দিয়া লুপাকে ফিসফিসিয়ে বলল, আপু আমি যাব না ভিতরে, আমার ভয় লাগছে। কেন? আমি জানি এতদিনে বাড়িতে ভূতেরা বসবাস করা শুরু করে দিছে। সারাদিন ভূতের ফিল্ম দেখল তো এগুলা মনে উঠবেই। ভূত বলে কিছু আছে নাকি? আপু দেইখো, আমি সত্যি বলছি, এই বাড়িতে কেউ থাকতে পারবে না। আমার তো কলিজা পর্যন্ত কাঁপছে। তোর তো হাত পা কলিজা সব কাঁপে, বুচি একটা। রুহানের গলা শুনে পিছনে তাকালো দিয়া। রুহান তার থেকে 1 হাত দূরে দাঁড়িয়ে আছে। দিয়ার হার্টবিট বেড়ে গেল। এই ছেলেটা বড় হয়ে একদম হিরোদের মতো হয়ে গেছে। দিয়া যতবার দেখে ততবার ক্রাশ খায়। প্রথমবার যখন হসপিটালে দেখছিল, দিয়ার তো বিশ্বাস হচ্ছিল না এটা রুহান। চিকনা ছেলেটার কি বডি হইছে, কত লম্বা হইছে, বড় হয়ে কত সুন্দর হইছে দেখতে, দিয়ার ভাষায় প্রকাশ করতে পারে না। রুহান দিয়ার মাথায় চাপড় দিয়ে বলল, ওই চোখ দিয়ে খেয়ে ফেলবি নাকি? চোখ নামা, নজর লাগবে আমার। লুপা রুহানকে ধমক দিয়ে বলল, ওই যা তো, সর এখান থেকে। বোনের ধমক খেয়ে রুহান চলে গেল অন্য সাইডে। কিন্তু ওখান থেকে দিয়ার সাথে ইশারা ইঙ্গিতে ঝগড়া করে যাচ্ছে। দিহানের বড় চাচু গেটের ভেতর পা রাখতে গিয়েও পিছিয়ে নিলেন। তারপর এসে দিহানের বাবার আর লুপার বাবার হাত ধরে বললেন, আমরা 3 ভাই একসাথে গেটের ভেতর পা রাখব। লুপার বাবা মৃদু হাসলেন, কিন্তু দিহানের বাবার মুখটা কালো হয়ে গেল। উনার ভাইয়ের ব্যবহারে উনি আহত হলেন। যেখানে সবাই দেখছে দিহান এখানে নেই, সেখানে বাড়িতে পা রাখার কথা বলেন কেমনে তিনি? ভাইয়ের থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে গম্ভীর গলায় বললেন, আমি আমার ছেলেকে ছাড়া বাড়িতে ঢুকব না। উনার কথার উপর কেউ আর কথা বলল না। দিহানের বড় মা বললেন, দিহানকে ফোন দাও, ও আসুক। দিশা বলল, ভাইয়া আসতে পারবে না। সকালে ফোন দিয়ে ভাইয়া জানিয়েছে সে ইন্ডিয়া আছে। দিহানের মায়ের কপাল কুঁচকে গেল। সকালে দিহানকে কম হলেও 20টা কল দিয়েছেন, দিহান কল ধরেনি।
দিশাকে কিঞ্চিত রাগান্বিত স্বরে বললেন, তোর কথা হয়েছে তো আমাকে বললি না কেন? আমি যে সকাল থেকে দিহানকে নিয়ে চিন্তিত, এটা তোর চোখে পড়ে না? দিশা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল। তার বিয়ের কথা শুনেছে থেকে মাথা কাজ করা বন্ধ করে দিছে। সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। জিহান তার বাবাকে বলল, বাবা, তাহলে এখন কাজ চলুক বাড়িতে। সব কাজ শেষ হলেই আমরা ঢুকব। জিহানের কথায় সবাই রাজি হল। সবাই যার যার বাসায় চলে গেল। লুপার বাবা মা তাদের বাসায় গেলেন, লুপা হসপিটাল গেল। কেবিনে গিয়ে দেখল কেউ বসে আছে। প্রথমে নীলের পিছন দিক দেখেছে লুপা, তাই চিনেনি। সামনে গিয়ে নীলকে দেখে লুপার কলিজা মুচড় দিয়ে উঠে। নীলকে দেখলেই তার মনে ভালোবাসার ঢেউ উঠে। নীল যদি একটাবার বলতো, চলো লুপা, সব ছেড়ে ছুড়ে আমরা হারিয়ে যাই অনেক দূরে, তাহলে লুপা এক সেকেন্ডও ভাবত না। চলে যেত নীলের সাথে কোনো অচিন দেশে। নীল যদি একটাবার তার ভালোবাসা বুঝত, তাহলে নীলের অনুমতি ছাড়াই নীলের বাড়িতে গিয়ে উঠত। ভালোবাসা নয়, বউয়ের দাবি নিয়ে। কিন্তু নীল যে তার ভালোবাসা বুঝে না। কেন নীল তার ভালোবাসা বুঝে না? সে খুব খারাপ, এজন্যই। চেয়ার টেনে লুপা বসল। নীল বা লুপার মুখে কোনো কথা নেই। দুজনের বুকেই হাহাকার। নীল টেবিলে রাখা পানির বোতল নিয়ে পানি খেল। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। একটা কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে সে। আজ লুপাকে বিয়ে করে সোজা বাসায় গিয়ে উঠবে। তার মা রাগ করলে পায়ে পড়ে থাকবে। তবুও লুপাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না সে। সকালে তার মাকে জানিয়ে দিয়েছে সে শামুকে বিয়ে করবে না। উনি জানিয়ে দিল শামু ছাড়া কোনো মেয়েকে বউ হিসাবে মানবেন না তিনি। এ নিয়ে অনেক রাগারাগি চেঁচামেচি করে নীল। জীবনের প্রথম সে তার মায়ের সাথে গলা উঁচিয়ে কথা বলেছে। খারাপ লাগছে তার। কিন্তু যা হবার হোক, বিয়ে সে শামুকে করবে না। গলা খাকারি দিয়ে একটু নড়েচড়ে বসে লুপাকে বলল, লুপা, তোমাকে কিছু বলতে চাই। বলুন। আমি জানি লুপা, আমি যা বলবো শুনে তোমার খারাপ লাগবে, কিন্তু এ ছাড়া উপায় নেই। লুপা, আমি চাই তুমি আর আমি। নীলের ফোন বেজে উঠতেই এইটুকুতেই থেমে গেল নীল। ফোন রিসিভ করে নীলের নিঃশ্বাস বন্ধ হয়ে আসল। আর কিছু বলতে পারল না লুপাকে। তার মায়ের অবস্থা খুব খারাপ। এক্ষুনি তাকে বাসায় যেতে হবে। নীল আর এক মুহূর্ত বসে থাকল না, উঠে চলে গেল। লুপার অসহায় চোখ দুটো তাকিয়ে থাকল নীলের যাওয়ার পথে। ভালোবাসা হচ্ছে জল রঙের মতো রঙহীন। যখন তাকে যেভাবে রাখবে তার রং সেভাবে ধারণ করবে। তুমি ভালোবাসাকে অবহেলা করলে তুমি ভালোবাসার কাছে অবহেলিত হবে। তুমি ভালোবাসাকে আঁকড়ে ধরলে ভালোবাসা তোমায় আঁকড়ে ধরে থাকবে। তুমি ভালোবাসার কাছে কঠোর তো ভালোবাসা তোমার কাছে কঠোর। ভালোবাসাকে যত্ন করতে হয়। ভালোবাসার জগৎটা রঙিন রাখতে হয়। তবেই তো ভালোবাসা রঙিন হবে। দিহানের বুকে তার কলিজা মাথা রেখে শুয়ে আছে। অজনী ঘুমিয়ে যাওয়ার পরে দিহান তানভীর কাছে রেখে এসেছে। অরিন এখনো ঘুমায়নি। স্বামীর গল্প শুনছে সে। এই 6 বছর কি হয়েছে না হয়েছে। তাদের পরিবারের আলাদা হওয়া, ইসির খুনিকে খুন করা, সবকিছু বলে যাচ্ছে দিহান। সবকিছু শুনে অরিন মাথা তুলে দিহানের দিকে তাকিয়ে বলল, জিহান ভাইয়া তো সিআইডি পুলিশ। উনি একজন আইনের মানুষ হয়ে ইসি আপুর খুনিকে আইনের হাতে তুলে না দিয়ে নিজে খুন করে ফেললেন। কারণ আমাদের হাতে কোনো প্রমাণ ছিল না। সব প্রমাণ জামিল খানের টাকায় মুছে গেছিল।
জামিল খান জেলে গেলেও তাকে মুক্ত করে আনার মতো অনেকে ছিল, যাদের কাছে আমাদের আইন কিছুই না। যখনই তদন্ত করে জানা যায় জামিল খান হচ্ছেন আসল খুনি, তখন জিহান ভাইয়া সিদ্ধান্ত নেয় খুনের বদলে খুন করবে সে। তাই সুযোগ পেয়ে কাজ সেরে নেয় সে। কেউ দেখেনি, কে দেখবে? খুন তো হয়েছে জামিল খানের গুদামঘরে, যেখানে মানুষের আনাগোনা নেই। আর লাশটাও পুলিশ 3 দিন পরে উদ্ধার করেছে। আরে আমাদের দেশের অলিতে গলিতে কত কত খুনি আছে, যা আমাদের চোখের সামনে থেকেও আমরা ধরতে পারি না। আর এটা তো জিহান ভাই। একটু থেমে, বউ তুমি কি সত্যি আমাকে ক্ষমা করে দিছ? উহু, ক্ষমা করনি? না প্লিজ বউ, আমি তো স্বীকার করছি আমি দোষী, তাই না? ক্ষমা না করলে বুঝি বুকে মাথা রাখতাম? পাগল, ক্ষমা করলে তো আরো অনেক কিছু করতা, শুধু বুকে মাথা রাখতা না। আর কি করতাম? আদর করতা, ঠিক আগের মতোই। একটা মেয়ের বাপ হয়ে গেছেন, বুড়ো তো আর হইনি, এখনো 30। অরিন হাসল লজ্জার হাসি। দিহান অরিনের কপালে চুমু এঁকে দিয়ে বলল, আর ইউ রেডি? অরিন ঠোঁট কামড়ে হাসল, লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না। দিহান বলল, চুপ থাকা কিন্তু সম্মতির লক্ষণ। অরিন লজ্জায় দুহাতে মুখ ঢেকে নিল। এত বছর পর আবার সে তার স্বামীর সাথে ডুব দিচ্ছে। অনুভূতিগুলা সেই প্রথমবারের মতো লাগছে। লজ্জা, শিহরণ সব মিলিয়ে অন্যরকম ভালো লাগা কাজ করছে। দিহান অরিনের মুখ থেকে হাত সরিয়ে অরিনের ঠোঁট জোড়ায় ডুব দিল। সকালে ঘুম থেকে উঠে দিহানের বুকে নিজেকে আবিষ্কার করে অরিন। দিহানের ঘুমন্ত মুখের দিকে চেয়ে মৃদু হাসল সে। ঘুমন্ত দিহানের দিকে তাকালে নেশা ধরে যায় তার। ভালোবাসতে ইচ্ছে করে খুব। তার স্বামীটা মনে হয় পৃথিবীর সবথেকে সুন্দর মানুষ। দিহানের কপালে চুমু এঁকে ওয়াশরুমে গেল অরিন। ভালোবাসা অনুভূতিগুলা তাদের আগের মতোই আছে, শুধু মান অভিমান আর ভুল বুঝাবুঝিতে হারিয়ে গেছে কিছু বছর। ওয়াশরুম থেকে এসে দেখল দিহান শুয়ে ফোনে কথা বলছে। কথা শুনে মনে হচ্ছে শাওন বা নীলের সাথে কথা বলছে। ঘুম ঘুম কণ্ঠে কথা বললে অরিনের মনের অনেক গভীরে গিয়ে শিহরণ জাগে। ফোন রেখে ঘুম কণ্ঠে দিহান বলল, বউ। অরিন সাড়া দিল না। দিহানের ঘুম কণ্ঠে তার ঘোর লেগে যায়। দিহান আবার ডাক দিল, এই বউ। অরিন টাওয়াল রেখে দিহানের পাশে বসল। দিহান অরিনকে টান দিয়ে নিজের বুকে ফেলে বলল, ইস, বউটা দিন দিন শুধু আবেদনময়ী হচ্ছে। ছাড়ুন তো, ছেড়ে দিব। মর্নিং কিস দাও। অরিন দিহানের কপালে চুমু এঁকে দিল। দিহান অরিনের ঠোঁটের দিকে তাকিয়ে হাসল। অরিন হেসে উঠে গেল। দিহান বলল, পালাচ্ছ নাকি পালানোর চেষ্টা করছো? কোনোটাই না। দিহান অরিনের কোমর জড়িয়ে বলল, মাথায় হাত বুলিয়ে দাও। ঘুম হয়নি আমার। অরিন দিহানের চুলে হাত ডুবাতে ডুবাতে বললাগে, কিছু খেয়ে নিন, পরে ঘুমাবেন। উহু, ঘুমবো আমি। মাথা ধরছে। কে ফোন দিছিল আগে? নীল ভাই। শাওন ফোন দিছে। সে নাকি আমায় কি বলবে? তোমায় বললাম না দিশার আর ওর ব্যাপারটা? দিশার বিয়ে শুনেছে থেকে ওর মুখটা তো দেখার মতো হয়েছে। এসব সারপ্রাইজ টারপ্রাইজ দেওয়ার থেকে আগেই জানিয়ে দিন। পরে দেখবেন উল্টা পাল্টা কিছু করে বসেছে। আমার বিশ্বাস আছে। তুমি চিন্তা কর না, দিশা বা শাওন কিছু করতে পারবে না। নীল আর দিয়া ওদের পাহারা দিবে। ওরা জানে বিষয়টা।
অরিন আর দিহান কথা বলছিল তখন তাদের কানে এলো অজনীর কান্না। দুজনই ততক্ষণাৎ উঠে রুম থেকে বেরিয়ে আসলো। অরিনের মামা বা তানভি কেউ অজনীকে শান্ত করতে পারছে না। সার্ভেন্টরা সবাই এখানে আছে। অরিনের মামা কিঞ্চিত ধমক দিয়ে বললেন, আরে ভাই কাঁদিস কেন, সেটা তো বলবি। অজনী কাঁদতে কাঁদতে বলল, রাতে মাম্মাম আর পাপা আমায় খাম্মনির রুমে দিয়ে আসছে। অজনীর কথা শুনে অরিন আর দিহানের লজ্জায় মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছে করছে। হায় লজ্জা! দিহান আর দাঁড়ালো না, চুল ঠিক করতে করতে চলে গেল রুমে। আল্লাহ তাকে এক্কান মেয়ে দিয়েছেন। পুরাই ভাঙ্গা রেডিও। চললে আর থামে না, চলবে।